দর্শক, প্রতিবেদনটি দেখলাম। রাজস্ব আদায়ের ব্যর্থতা এবং অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ মোহাম্মদ আইনুল ইসলাম। স্যার, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। বারবার যে লক্ষ্যমাত্রা ব্যর্থ হচ্ছে এনবিআর-এর, এ বিষয়ে আপনি কি বলবেন? বারবার ব্যর্থ হচ্ছে মানে গত 13 বছর 14 বছর থেকে আমরা কখনোই কিন্তু এই অর্জন করতে পারিনি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যেটা টার্গেট ধরা হয় সেখানে উচ্চাভিলাষী টার্গেট কোন বিবেচনায় তারা প্রত্যেক বছরই তো হচ্ছে না। তারপরে কিভাবে 4,99,000 বা এই ধরনের একটা করে ফিগার প্রত্যেকবারে কিন্তু দেয়া হচ্ছে, এটা কি শুধু পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দেওয়া হয় নাকি একটা বাস্তব কোনো হিসাব নিকাশ আছে? সে জায়গায় একটা ব্যাপার আছে। পাশাপাশি বর্তমান যে কাঠামো, এই রাজস্ব আয়ের যে কাঠামো, এই কাঠামোর উপর দাঁড়িয়ে এই এত বড় একটা ফিগার অর্জন করা খুবই টাফ, কারণ এটা সব পর্যায়ে একটা পরিকল্পনা দরকার এবং সেটা বাস্তবায়ন দরকার। সেটা মানে হচ্ছে না, আগে হয়নি, বর্তমান সংস্কার করা হচ্ছে এবং কিছুদিন আগে তো আপনি দেখলেন যে এনবিআর-এর কী সমস্যাটা। তো সুতরাং সব কিছু মিলে এটার যে রকম অবস্থায় চলছে সেখানে বাংলাদেশের এই 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 অর্জন করা, এই লক্ষ্যমাত্রা অর্জন করা খুবই টাফ। তাহলে সক্ষমতা বাড়াতে কি উদ্যোগ? সক্ষমতা বাড়াতে আগে থেকে বলা হচ্ছে, কিছুটা করছে, বিশেষ করে ডিজিটালাইজেশন করতে হবে। আর এনবিআর এবং শুল্কের যে যারা কাজ করে তাদেরকে আরও বেশি সক্ষম হতে হবে এই কালেকশনের জন্য। বাংলাদেশে যেটি সমস্যা হচ্ছে কর এড়িয়ে যাওয়া, কর ফাঁকি দেওয়া, এই দুটোকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে। এবং আরেকটি বিষয় যেটা, যে করের যে নেটটা আছে সেই নেটটা কিন্তু বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়, কারণ এবার যদি 35% আমি গতবারের চেয়ে বেশি করি তাহলে তো আমার একটা পরিকল্পনা থাকবে যে আমি এইভাবে আমি অর্জন করব। তো সেই জায়গায় কিন্তু আমরা দেখি নেই, শুধুমাত্র গতবারের ফিগার চেয়ে এবারের ফিগার একটা 30% 35% বাড়িয়ে করা হয়। সেখানে কিন্তু গত কয়েক বছরে 11%-এর মতন একটা গ্রোথ হচ্ছে। তাহলে আমি 35% কেন নিচ্ছি? তা সুতরাং সেখানে বাড়ানোর কিছু গাইডলাইন যদি থাকতো তাহলে বোঝা যেত যেটা অর্জিত হবে। ভ্যাটের মতো এনবিআর-এর পরোক্ষ করে বেশি নজর, তো সেই জায়গা থেকে সরে আসা উচিত কিনা? এটা অবশ্যই সরে আসা উচিত, কারণ হচ্ছে যে এই ইনডাইরেক্ট ট্যাক্স, এটা সুতরাং ইনডাইরেক্ট ট্যাক্স এটা গরিব ধনী সবার উপরে কিন্তু এটা নেওয়া হয় আর কি। তা সে জায়গায় যদি এখান থেকে সরে আসি, আমরা সরে না, সেখানেও লাগবে, সেটাও লাগবে, কিন্তু আমাদের ডিরেক্ট ট্যাক্সের দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। কর্পোরেট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, যে ইনকাম ট্যাক্স, তাদেরকে এই ইয়ার আওতায় আনতে হবে। ডিরেক্ট ট্যাক্সে কেন নজর দেওয়া হচ্ছে না? বাধাটা কোথায় আসলে? বাধাটা কিছুটা হলো যে আমাদের এনবিআর-এর প্লাস কিছুটা আমলাতান্ত্রিক কিছু বিষয় আছে, এখানে রাজনৈতিক কিছু বিষয় আছে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ডিরেক্ট ট্যাক্স যেটা এবার একটু করা হয়েছে, স্ল্যাবগুলোতে ট্যাক্স বাড়ানো হয়েছে, তা সুতরাং সেই জায়গায় একটু পজিটিভ দিক আছে। চলমান সংস্কারে এনবিআর-এর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী? আশাবাদী বাংলাদেশের যে স্ট্রাকচারে, কারণ তারা কিছুদিন আগে তো আপনি দেখলেন একটা সমস্যা হয়ে গেছে, সেই সমস্যাটাও এখন পর্যন্ত সমাধান সেভাবে হয়নি। তারপরও আশাবাদী আমরা, এই কারণে যে এটার একটা বহুদিন থেকে এই সংস্কারের কথা বলা হচ্ছে এবং এবার আইএমএফও চাপ দিয়েছে। সব কিছু মিলে এটা আমার মনে হয় যে একটা ভালো রেজাল্ট আমরা প্রত্যাশা করছি। ডিজিটালাইজেশনের জটিলতাটা থেকেই যাচ্ছে। এটার আমি ঠিক কারণটা তারা চেষ্টা করছে, কিন্তু হ্যাঁ, এখন হয়তো সেই দক্ষ মানে প্রশিক্ষক নাই, বা দক্ষ যারা মানে কি বলবো, যেসব পার্সোনেল আছে তারা সেরকম দক্ষতা নাই। এটার দিকে আমি মনে করি যে স্পেশাল একটা নজর দেওয়া উচিত এই ডিজিটালাইজেশনের ক্ষেত্রে। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। আজ বিকেলে 2025-26 অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখতে যে নীতি গ্রহণ করা হয় সেটি হচ্ছে মুদ্রানীতি, যা বছরে দুইবার প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক। যার মধ্যে একটি হচ্ছে জানুয়ারি জুন এবং অন্যটি হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরে। তার মাধ্যমে কিন্তু আসলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে চলবে, জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা থেকে শুরু করে দেশের সমস্ত রকমের কর্মকাণ্ড বা আর্থিক যে কর্মকাণ্ড সব কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। তবে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আজকে ঠিক বিকেল 3টা নাগাদ যে
2025-26 অর্থ বছরের প্রথমার্ধে যে মুদ্রানীতি সেটি ঘোষণা করা হবে। তবে এর পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা দেখেছি দেশের যে বেসরকারি খাতে বিনিয়োগ সেটি কিন্তু ত্বরান্বিত বা অন্যদিক থেকে বলতে গেলে সেটি কিন্তু একেবারেই কম। এর পাশাপাশি এর আগের যে 27 অক্টোবর যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল 2025-26 অর্থ বছরের দ্বিতীয়ার্ধে, সেটির মাধ্যমে কিন্তু আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে মাধ্যম ছিল বা যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 7% নিচে। শুধুমাত্র মূল্যস্ফীতি না, তবে এই ক্ষেত্রে আরও দেখতে পাচ্ছি বেসরকারি খাতে বিনিয়োগ থেকে শুরু করে দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটি কিছুটা স্থবির অবস্থায় আছে। সেটি কিন্তু আবার অন্য দিক থেকে বলা যায় যে এখন পর্যন্ত যে মুদ্রানীতি, নতুন মুদ্রানীতির যে আভাস আমরা পেয়েছি তার মাধ্যমে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র আছে তিনি জানিয়েছেন যে ডিসেম্বর নাগাদ পর্যন্ত তারা কিছুটা সংকোচনমূলক মুদ্রানীতি ধরে রাখতে চায়। তার মাধ্যমেই কিন্তু আসলে দেশের যে সংকোচনমূলক যে বিষয়টি সেটি কিন্তু ধরে রাখতে চায়। তার কারণ হচ্ছে দেশের মাধ্যমে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সেটি কিন্তু আরও একটু কমাতে চায়। অন্য দিক থেকে যদি আরেকটু বলে রাখি যে নির্বাচনের তাফসিলি ঘোষণা হলেই কিন্তু দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটিও কিন্তু বাড়বে বলে আমরা জানতে পেরেছি। তবে এক্ষেত্রে বলা চলে যে বা বলা যায় যে দেশের যে এখনকার যে বেসরকারি খাতে বিনিয়োগ সেটি কিন্তু সবচেয়ে কম, যেটা আমরা দেখতে পাচ্ছি গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। তবে সবকিছু মিলিয়ে বলা যায় যে এবারের মুদ্রানীতি অতিরিক্ত সংকোচনমূলক না হলেও কিছুটা শিথিল থাকবে বলে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রানীতি ঘোষণার সর্বশেষ খবর। বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত ছিলেন সাইফুল ইসলাম। স্যার, আপনার কাছে আবার ফেরত আসতে চাই, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে এবারের মুদ্রানীতি কেমন হওয়া উচিত? মুদ্রানীতি যতটা আমরা জেনেছি, যদিও মানে খুব আমি বলবো যে স্ট্রিক্টলি তারা ইনফরমেশনটা দিচ্ছে না। আজকে এখন পর্যন্ত 3টার আগে যে নীতি সুধার কত হবে, গতবারের যেটা আছে সেখানেই থাকবে নাকি কমাবে নাকি বাড়াবে সেরকম কোনো আভাস পাওয়া যায়নি। তবে মনে হচ্ছে যে গভর্নরের যে কথাবার্তা তাতে মনে হচ্ছে যে তারা ইনফ্লেশন যেহেতু একটু কমেছে 8.48, তারা আরেকটু কমিয়ে নেওয়ার জন্য তারা হয়তো আগের মতনই মুদ্রানীতিটা, সংকোচনমূলক মুদ্রানীতিটা তারা ঘোষণা করবে। তবে যেটা কথা বললে আপনাদের প্রতিবেদনে যে বেসরকারি বিনিয়োগ, বেসরকারি যে ঋণের যে প্রবৃদ্ধি সেটা কিন্তু একটা তলানিতে গত বেশ কিছু বছর এত নিচে নামেনি। সে জায়গা থেকে চিন্তা করলে যে বিনিয়োগ এবং কর্মসংস্থান, যেটা এখন প্রাইভেট সেক্টরে যদি বিনিয়োগ না হয় তাহলে কিন্তু কর্মসংস্থান হবে না। এটা কিন্তু আমাদের এই জায়গাটাতেই চিন্তা করে কিন্তু এবার মুদ্রানীতিটা ঘোষণা করা উচিত। তবে আমার মনে হয় যে এবার খুব একটা বেশি, গতবারের চেয়ে খুব একটা বেশি সরে আসবে না। কারণ হচ্ছে যে তারা মনে করছে যে এইটা অন্যতম হাতিয়ার হচ্ছে মূল্যস্ফীতিকে কমানো এই মুদ্রানীতির মাধ্যমে। কিন্তু সেটা কতটুকু কাজ করে সেটার ব্যাপারে আমাদের মানে দ্বিমত না, মানে সন্দেহ আছে যে আদৌ এই মুদ্রানীতি দিয়ে আমরা মূল্যস্ফীতি কতটুকু কমাতে পারি। কারণ যেটা কমানো হয়েছে বা যেটা কমেছে সেটা মৌসুমি কিছুটা প্রভাব আছে। একই সঙ্গে আমি বলবো যে মানুষের কিন্তু ভোক্তা ব্যয়টা কমে গেছে, হ্যাঁ, এইসব কারণেও হতে পারে। আর বাজার ব্যবস্থাটা কিছুটা হলেও শৃঙ্খলা এসছে, এসব কারণে কিন্তু মূল্যস্ফীতিটা কমেছে। কিন্তু মুদ্রানীতিতে যেটা দরকার, পাশাপাশি দুটোই দরকার, একটা হলো মূল্যস্ফীতি কমানো আর একটা হচ্ছে বিনিয়োগ বাড়ানো। বিনিয়োগটা কিন্তু এখন পর্যন্ত আমাদের অবস্থাটা খুব একটা ভালো না। আরেকটা কথা বলে রাখি যে বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমিতে এই কন্ট্রাকশনারি মুদ্রানীতি দিয়ে এই মূল্যস্ফীতিটা কমানো খুব একটা ভালো ফল আমরা পাই না। কারণ হচ্ছে যে আমাদের লোনগুলো যেটা, সেটা কিন্তু কনজিউমার গুডস রিলেটেড না, যেটা অন্যান্য উন্নত দেশগুলোতে যেটা যেরকম সেটা কিন্তু আমাদের দেশে না। এটাও একটা চিন্তার বিষয় কিন্তু, যে সে কারণে আমার মনে হয় যে ব্যবসায়ীদের কথা চিন্তা করে, কস্ট অফ ফান্ডের কথা চিন্তা করে, এমনি তো বিদ্যুৎ গ্যাস এই সমস্যাগুলো থেকে গেছে, আবার ট্রাম্পের যে শুল্ক সেটাও কিন্তু একটা ব্যাপার। পাশাপাশি যদি এ ধরনের মানে ফান্ডের ক্ষেত্রে যদি নীতি সুধার যদি বাড়ে, কারণ 15% মতন এখন কিন্তু প্রাইভেট ব্যাঙ্কগুলোতে, এই বিশেষ সরকারি হচ্ছে নীতি সুধার 10%, এটা ব্যাংক পর্যায়ে এসে সেটা 15-16% হচ্ছে। এত টাকা দিয়ে ফান্ড নিয়ে কে ইনভেস্ট করবে? পাশাপাশি কিন্তু আমাদের এই যে আগের যে লোনগুলো নিয়েছে সেগুলোও রিপে করতে পারছে না, এবং এই খেলাপি ঋণ কিন্তু বেড়ে প্রায় 5 লাখ টাকা, 5 লাখ কোটি টাকার দাঁড়িয়েছে। সব কিছু মিলে খুব মানে চিন্তা ভাবনা করে কিন্তু এবার
মুদ্রানীতিটা ঘোষণা করা উচিত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।